নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। সম্প্রতি বাংলাদেশের চূড়ান্ত অরাজক পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। আরও বেশি নৃশংস ঘটনার খবর আসছে। সিরাজগঞ্জের থানায় ঢুকে 40 জন পুলিশকর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে জ্বালিয়ে দিয়ে 24 জনের বেশি মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। প্রচুর মানুষকে মেরে দিয়ে, গলায় ফাঁস লাগিয়ে মেরে দিয়ে সেতু থেকে, ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। সেনা শাসনের ঠিক 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলেন যে আমরা বাংলাদেশের দায়িত্ব নিচ্ছি, সেই সময় সবাই আশা করেছিলেন যে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি কিছুটা বদলাবে, কিন্তু না, সেনাবাহিনী কার্যত অ্যানাউন্স করে হাত তুলে নেয়, যার ফলে চূড়ান্ত অরাজক অবস্থা। এবং সংগ্রামী ছাত্র ইউনিয়ন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের যে প্রচুর আত্মত্যাগী যে ছাত্র, যারা অনেকে মারা গেছেন, তাদের মধ্যে মুসলমান যেমনি আছে, হিন্দু ছাত্র প্রচুর আছেন। তাদের মধ্যে মৌলবাদ দানা বাঁধেনি। তারা ধর্মনিরপেক্ষভাবে সবার পাশে দাঁড়ানোর কথা বলছেন, বারবার বলছেন যে হিন্দু ভাই বোনেদের পাশে দাঁড়াতে, তাদের যেন ক্ষতি না হয়, তাদের মন্দিরে ক্ষতি না হয়। সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আমি সানজানা আফিফা অদিতি, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু ভাই বোনেরা উৎকণ্ঠা জানিয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে হামলা করা হচ্ছে, হিন্দু ভাই বোনদের উপরে মন্দিরে হামলা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিব এবং আগামীকালকে আমরা কর্মসূচি দেব এবং এই কর্মসূচির ঘোষণা আমি আমার পরবর্তী পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জানিয়ে দিতে চাই যে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও আমরা কোনো ধরনের বৈষম্য মেনে নিব না। যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা থাকব। হিন্দু ভাই বোনেরা আমাদের শরীরের একটি অংশ, আমাদের এই একটি অংশকে আমরা অনিরাপত্তায় রেখে আমরা রাজপথ ছাড়ব না। দেশের সকল স্তরের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আমরা রাজপথ ছাড়ব। এই মুহূর্তে সমস্ত ক্ষমতার রাশ চলে গেছে দাঙ্গাবাজ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট জামায়াত ইসলামী। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বড় সফলতা হচ্ছে স্বাধীনতার 52 বছরে এসে আমরা যা 40 বছর আগে বলেছিলাম, সেই কথা এখন এদেশের 18 কোটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামী সুরে সুর মিলিয়ে বলছে যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নামে মাত্র, প্রকৃতপক্ষে আমাদের একজন প্রভুত্ব যে আমাদের এই দেশকে পাশে থেকে শাসন করছে। সেখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশে একজন মানুষও প্রকৃত স্বাধীনতার স্বাদ সে ভোগ করতে পারবে না। এবং বিএনপি ও অবশ্যই সেনাবাহিনীর হাতে। সোমবার শেখ হাসিনা যখন ইস্তফা দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন, তারপর থেকে তার বাসভবন, গণভবন থেকে শুরু করে যেভাবে লুটপাট হয়েছে, এবং বঙ্গভবন এবং মিউজিয়ামে আগুন ধরানো হয়েছে, সেখানে বাংলাদেশের যে রূপকার শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মূর্তি যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেটা কোনো ছাত্রের কাজ না, কোনো সংগ্রামী ছাত্রের কাজ না, যাদের আন্দোলনের জন্য, কোটা বিরোধী আন্দোলনের জন্য আজকে প্রথমে নির্বাচিত হাসিনা সরকার 2008 থেকে 18, তারপরেও নির্বাচিত, কিন্তু ভীষণভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের যে পতন হয় তাদের জন্য, সেটার জন্য ছাত্র, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং যুব সমাজ তার জন্য অক্লান্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের অনেকে শহীদ হয়েছেন। তার রেজাল্ট হচ্ছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দেওয়া। এবং তারপরে কিন্তু এই আন্দোলনের রাশটা চলে গেছে সম্পূর্ণভাবে মৌলবাদী জনতার হাতে। এবং অবশ্যই ভীষণভাবে আজকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান সম্প্রদায় ভীষণভাবে আজকে আক্রমণের মুখে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মহিলাদের ভীষণভাবে অনিশ্চয়তার মুখে, তাদের সম্ভ্রম, তাদের এক্সিস্টেন্স। আজকে
সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে তখন কিন্তু সেনাবাহিনীর উচিত ছিল যে সারা দেশ জুড়ে তাদের অধীনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কন্ট্রোলে থাকে সেইভাবে ব্যবস্থা নেওয়া, কিন্তু সেটা করেনি। অদ্ভুতভাবে তারা করেনি, তারা সম্পূর্ণভাবে এর থেকে সরে যায় এবং পুরো দেশ একটা অরাজক অবস্থা, সমস্ত জায়গায় জ্বালানো হচ্ছে। এবং সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে তার আগে 300 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরে যেভাবে হাল ছেড়ে দেয়, তারপরে কম করে আজ পর্যন্ত এখন পর্যন্ত 150 জনের বেশি নৃশংসভাবে মৃত্যু হয়েছে। আরও খবর আসছে মৃত্যুর বিভিন্ন জায়গা থেকে, সামাজিক বিভিন্ন মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আজকে এই যে অরাজক পরিস্থিতি বাংলাদেশের, এবং সেটা অবশ্যই আজকে মনে করিয়ে দিচ্ছে যে আফগানিস্তানে তালিবান যখন ক্ষমতায় আসে তার আগে ঠিক পরিস্থিতি আজকে বাংলাদেশের পরিস্থিতি সমান। অথচ একটা সময় 2008 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে অর্থনৈতিক যে মানদণ্ড, যেটাকে বিচার করা হয় জিডিপি, সেটা কিন্তু ভারতের থেকেও কোনো সময় বেশি ছিল। তারপর থেকে আস্তে আস্তে ডাউনফল শুরু হয় এবং অবশ্যই নির্বাচনকে প্রহসনে পরিণত করা শেখ হাসিনা সরকার এবং সেই বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের যে কন্যা, সেই শেখ হাসিনা সরকার পরে যখন স্বৈরাচারী হয়ে পড়েন এবং কোনো বিরোধী মতকে অস্বীকার করা, এবং অবশ্যই এই কোটা বিরোধী আন্দোলনের যে এতগুলো ছাত্রকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এই সিদ্ধান্ত এবং এতগুলো যে ছাত্রকে মেরে ফেলা হয়েছে এইভাবে, তাকে ধিক্কার জানাই। কারণ আধুনিক বিশ্বে যখনই কোনো আন্দোলনকে দমন করা হয় সরকারের থেকে, এখন অনেক বিকল্প রাস্তা বেরিয়ে গেছে। রাবার বুলেট থেকে শুরু করে টিয়ার সেলের আরও বেশি আধুনিকীকরণ হয়েছে, এবং জলকামান থেকে শুরু করে আরও নানাবিধ, যেখানে প্রাণহানি না হয়। কিন্তু সেটা না করে যেভাবে আজকে পুলিশকে ট্রিগার হ্যাপি বানিয়ে দেওয়া হয়েছে এবং এতগুলো প্রাণ চলে গেছে অকালে, এতগুলো মেধাবী ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, নৃশংসভাবে মারা হয়েছে, সেটা কোনোভাবেই সমর্থন করতে পারা যায় না। কিন্তু তারপরে তাদের যে লক্ষ্য ছিল এই হাসিনা সরকারের পতন এবং নতুন সরকার গঠন, তদারকি সরকার, এবং তাদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনিস, নোবেল লরিয়েট, প্রখ্যাত অর্থনীতিবিদ, মোহাম্মদ ইউনিসকে তদারকি সরকার প্রধান করতে হবে। সেটা হয়েছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। কিন্তু তা সত্ত্বেও আজকে এই যে হত্যা লীলা পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে আরও বিভিন্নভাবে, যেভাবে উন্মত্ত জনতা সাধারণ মানুষকে, বাচ্চাকে, মহিলাদের মেরে দিচ্ছে, জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, সেতু থেকে ঝুলিয়ে দিচ্ছে, তাদেরকে মেরে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারছে এবং ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই আফগানিস্তানের তালিবানের সেই নৃশংস যে হত্যাকাণ্ড, সাধারণ মানুষকে যেভাবে মেরেছে, সেটা বাংলাদেশে আবার ফিরে এসছে। যদিও সংগ্রামী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা আবেদন করছেন যে এই অবস্থার যেন অবসান হয়, সবাই যেন, মাইনরিটি যারা আছেন তাদের যেন রক্ষার জন্য যেন সবাই যেন পাশে দাঁড়ান। কিন্তু তাদের এই শুভবুদ্ধি সম্পন্ন তারা যে তাদের যে গোষ্ঠী, তাদের যে বড় যে ছাত্র যে ইউনিয়ন, তারা তো অবশ্যই পাশে রয়েছেন, কিন্তু তারা আজকে কোণঠাসা, এই মুহূর্তে কোণঠাসা। প্রতি মুহূর্তে আন্দোলনের রাশ চলে যাচ্ছে সেই ইসলামিক যে মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট জামাত, এবং জেল শেরপুরে ভেঙে সেখান থেকে জামাতের বহু জঙ্গি এবং আনসারুল বাংলার বহু জঙ্গিকে জেল থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। সব মিলিয়ে আজকে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের, মানে ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত কম করে 2000 কিলোমিটারের বেশি। সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো আজকে কিন্তু ভীষণভাবে সুরক্ষা আর একটা সমস্যার শুরু হয়ে যাচ্ছে। কারণ সেখানে জনবিন্যাস, সেখানে সামাজিক এবং সাংস্কৃতিক জনবিন্যাস ভীষণভাবেই আজকে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, যদি না ভারত সরকার ঠিকভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে সুরক্ষা দেয়, সীমান্তবর্তী অঞ্চলের মানুষজনকে সুরক্ষা দেয়। না হলে কিন্তু আরও বড় ডিজাস্টারের সামনে আমাদের ভারতবাসী, আমাদের ওয়েস্টবেঙ্গলের এই যে বিস্তীর্ণ যে অংশের মানুষজন যারা সীমান্তবর্তী অঞ্চলে যারা ভারতীয়, তারা কিন্তু সেই ডিজাস্টারের সামনে দাঁড়িয়ে থাকবে যদি না ভারত সরকার ঠিকভাবে ব্যবস্থা নেন। আর ভারত সরকারের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশে কিছু গ্রুপ আছেন যারা চেষ্টা করছেন ছাত্ররা থেকে শুরু করে যুব সমাজ যে মাইনরিটির রক্ষার জন্য, কিন্তু সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে
যে এই রাষ্ট্র মৌলবাদী যে উন্মত্ত জনতার হাতে চলে গেছে, তারা বিভিন্নভাবে নৃশংসভাবে সাধারণ মানুষকে মারছে, সাধারণ মানুষকে জ্বালিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, এমনকি পুলিশকে হত্যা করছে। খুব অরাজক অবস্থা। এত অরাজক অবস্থা চললে বাংলাদেশের যে হিন্দু এবং মাইনরিটি ভীষণভাবে বিপন্ন। ভারত সরকারের যে স্ট্রং ম্যান বলে আমরা যে মনে করি যে মোদি এবং অমিত শাহ, তারা বারবার বলেন যে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তারা রয়েছেন, তাদেরকেও হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের এই চূড়ান্ত অরাজক অবস্থায়, যেখানে বাংলাদেশের সাধারণ হিন্দু সমাজ, বুদ্ধিস্ট সমাজ, খ্রিস্টান সমাজ, মাইনরিটি সমাজ ভীষণভাবে তাদের অস্তিত্ব সংকটের মুখে। এবং দ্রুত পালাবদল ঘটছে। মোহাম্মদ ইউনূস তদারকি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত অঞ্চলে বাংলাদেশের শাসন, আইনের শাসন কায়েম হয়নি। সেটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ উন্মত্ত জনতার হাতে, সেটা কোনোভাবেই মানা যায় না। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা চাই আওয়াজ বেঙ্গলের তরফ থেকে আমাদের বক্তব্য, সাধারণ মানুষ বাংলাদেশের যেন শান্তিতে থাকে, তাদের যেন সুরক্ষার কোনো রকম অসুবিধা না হয়, তাদের যেন অস্তিত্ব সংকট না হয়, এবং অবশ্যই মাইনরিটি যারা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। এবং আমরা ঘটনার উপর নজর রাখছি। আমরা যা এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরলাম, এবং আমরা পরবর্তী পর্যায়েও যখন বিশ্লেষণ করব, সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী যে চেঞ্জেস যেগুলো আসতে চাইছে, আশা করব কোনো সদর্থক দিকে আসবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম, আওয়াজ বেঙ্গলের প্রোগ্রাম। আমাদের পাশে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। ভালো থাকুন। নমস্কার। জয় ভারত, জয় বেঙ্গল।